হ্যালো বন্ধুরা, আমি তোমাদের মেঘা দিদি। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের রোমাঞ্চিত করে দেবে। তোমরা হাতের কাজ ফেলে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমার স্বামী রোজ রাতে আমাকে পাত্তা না দিয়ে আমার স্বামীর বড় ভাইদের বুয়ের ঘরে চলে যেত। আমার স্বামী তার বড় ভাইয়ের বুয়ের ঘরে যাওয়ার পর থেকেই দিদির কান্নার আওয়াজ শোনা যেত। আমি অনেক অনেক জিজ্ঞাসা করার পরও আমার স্বামী আমাকে কিছুই বলতো না। আর আমার স্বামীর বড় ভাইয়ের বুয়ের ঘরেই সে থাকত। একদিন আমি তার ঘরে লুকিয়ে দেখি যে তারা দুইজন। তো আমার নাম রুমনা। আমি অনেক ছোট একটা ধনী পরিবারের মেয়ে ছিলাম না। আমার বাবা একটা ছোট্ট চাকরি করে আমার আর আমার বড় ভাইয়ের লালন পালন করতেন। আসলে আমাদের ছোটবেলায় আমাদের মা আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। তারপর থেকে আজ অবধি আমাদের বাবাই আমাদের দেখাশোনা করেছেন। আমরা দুই ভাই বোন অনেক বেশি পড়াশোনা করতে পারিনি। কারণ আমাদের বাবার কাছে এত পয়সা ছিল না যে আমাদের বেশি দূর পর্যন্ত পড়াশোনা করাতে পারেন। কিন্তু ক্লাস 1-2 পর্যন্ত আমি গ্রামের স্কুলে পড়েছিলাম। তারপর আমি ঘর সামলাতে থাকি। আর আমার বড় ভাই সুরেশও একটা বেসরকারি চাকরি করত। দিন মোটামুটি ভালোই চলছিল ভাইয়ের উপার্জনের ফলে। আমার বাবারও কিছুটা সাহায্য হয়ে যেত। আসলে বাবার উপার্জন এতটাই কম ছিল যে সেই পয়সায় ঠিক করে আমাদের সংসার চলত না। কিন্তু যবে থেকে আমার ভাই উপার্জন করতে শুরু করেছে তবে থেকেই আমাদের ভালোভাবে সংসার চলতে শুরু করে। তারপর থেকে আমাদের জীবনে ভালো দিন আসতে শুরু করে। কারণ ভাইয়ের উপার্জিত টাকার পরিমাণ অনেকটাই বেশি ছিল। তবে সমস্যা একটাই ছিল যে সে একটু বেশি রাগী ছিল। আর খারাপ কাজে পড়তে শুরু করেছিল। প্রায় দিনই আমাদের বাড়িতে নানা রকমের লোক আসত। কিন্তু আমার বাবার কিছুই করার ছিল না। কারণ আমরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম। কিন্তু সে বোঝার মানুষ ছিল না। এই জন্য আমরা এটা ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছিলাম যে কিভাবে তাকে বোঝানো যায়। ঠিক তখন একদিন আমার মামা আমাদের বাড়িতে আসেন। তখন তিনি বলেন আমাদের তার বিয়ে দিয়ে দেওয়া উচিত। তাহলে সে একদম ঠিক হয়ে যাবে। আমরা মনে করি মামার কথা ঠিক। তার বিয়ে দিলে হয়তো তার ব্যবহারে পরিবর্তন আসবে। হয়তো সে এসব ভুল জিনিস থেকে বেরিয়ে আসতে পারবে। এইসব কিছু ভেবে আমার বাবা আমার মামাকে বলেন একটা ভালো পাত্র খুঁজে দাও যাতে আমার ঘরে খুশি আসে আর তার এইরকম ব্যবহার থেকে আমরা মুক্তি পেতে পারি। মামা অনেক চেষ্টা করে একটা পাত্র খুঁজে বের করেন এবং বলেন পাত্রটা অনেক ভালো। মেয়ে অনেক ভদ্র। মেয়েটা অনেক বেশি দূর পর্যন্ত পড়াশোনা করেনি, কিন্তু সে তোমার সংসার অনেক ভালো করে সামলাতে পারবে। এই জন্য আমার বাবা বলেন আমাদের কোনো জিনিসের দরকার নেই, শুধু সেই মেয়েটা ভালো হলেই হবে যাতে সে আমার ছেলের আর আমার সংসারটাকে সামলে নিতে পারে। তখন মামা বলেন আমরা রুমনার বিয়েটা ঠিক করে দিই। কারণ তোমার তো সেই রকম জমানো টাকা নেই যে বারবার খরচা করতে পারবে। দুইজনের বিয়ে একসাথে হয়ে গেলে বিয়ের খরচ একসাথে শেষ হয়ে যাবে। বাবা বলেন না, এখনও রুমনার সেই বয়স হয়নি যে সে বিয়ে করে বৈবাহিক জীবন সামলাতে পারবে। সেই জন্য আমি কিছুদিন পরে রুমনার বিয়ে দেব। আর রইল বাকি সুরেশের কথা। নেহাত সে খারাপ কাজে পড়ে গেছে, সেই জন্য তাকে বিয়ে দিতে বাধ্য হচ্ছি। তাছাড়া ছেলেমেয়ের মধ্যে অনেক পার্থক্য হয়। ছেলেদের তো ঘর সামলাতে হয় না, উল্টে তার দেখাশোনা করার জন্য একটা মেয়ে চলে আসে। কিন্তু এই মুহূর্তে যদি আমি আমার মেয়ের বিয়ে দিয়ে দিই তবে সে হাজারো সমস্যার মধ্যে পড়ে যাবে। না জানি শ্বশুরবাড়ির ভিতরে তাকে কি কি করতে হবে। সেই জন্য কিছু সময় পরে আমি রুমনার বিয়ে দেব, এখন না। সব শুনে মামা বলেন কোনো সমস্যা না, যেমন তোমার ইচ্ছা। যাই হোক, এইসব ভেবে আমরা ভাইয়ের জন্য বিয়ের পাত্র দেখে অনেক ধুমধাম করে ভাইয়ের বিয়ে দিয়ে দিই। আমার বড় ভাইয়ের বিয়ের পর তো যেন আমাদের বাড়িটা অনেক সুন্দর হয়ে গিয়েছিল। কারণ বৌদি আসার পরে আমার ভাই সব খারাপ কাজ করা বন্ধ করে দেয়। সে খারাপ কাজের পাশাপাশি সব খারাপ অভ্যাসও ছেড়ে দেয়। আর সে অনেক মন দিয়ে নিজের কাজকর্ম করতে শুরু করে এবং সব বাড়ির দায়িত্ব পালন করতে শুরু করে। ভাই আমার বাবাকেও কাজে যেতে বারণ করে দেয় আর বলে এখন আমি উপার্জন করি, তোমার এত ছোটখাটো চাকরি করতে হবে না। এখন বাবা সারাদিন বাড়িতে বসে আরাম করেন, বৌদি তার সেবা করেন আর ভাই মন দিয়ে চাকরি করে পয়সা উপার্জন করতে শুরু করে।
যার জন্য আমাদের সংসার অনেক ভালোভাবে চলে যেতে থাকে, পাশাপাশি আমাদের টাকাও জমতে শুরু করে। এখন আমাদের সুখের দিন ছিল। এভাবেই দিনগুলো পার হতে থাকে। আস্তে আস্তে আমার আর বৌদির মধ্যে এত ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় যে আমরা বৌদি আর আমি কম, একে অপরের বোন বেশি ছিলাম। আমি সব কথা আমার বৌদিকে বলতাম, আর বৌদি আমাকে নিজের সবথেকে ভালো বন্ধু মনে করত। সে তার নিজের সব ছোট বড় কথা আমাকে বলতো। আর সে বলতো, তুমি তো আমার নিজের ছোট বোনের মতো। আমার আর বৌদির এত ভালো সম্পর্ক দেখে বাবা আর ভাই অনেক খুশি হতো। হয়তো আমার বৌদি আমার বাবা ভাইয়ের এত ভালোবাসা পেয়ে সে তার বাবার বাড়িতেও যেতে চাইত না। আমি মাঝে মাঝে ভাবতাম, এ কেমন মেয়ে যে বাবার বাড়ি থাকার চেয়ে শ্বশুর বাড়িতে থাকতে বেশি পছন্দ করে। হ্যাঁ, এটাই আমার বৌদি ছিল। সে এইরকমই। হয়তো সে এখানে বাবার বাড়ির থেকে বেশি ভালোবাসা পেত। সেই জন্যই সে তার বাবার বাড়িতে যেতে চাইত না। তাছাড়া তার সাথে এমন ব্যবহার করতে আমারও ভালো মনে হতো। আর তাছাড়া আমার বাবা আমাদের সবসময় বোঝাতেন, যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। আর যদি তুমি তোমার বৌদির সাথে ভালো ব্যবহার করো, তাহলে পরবর্তীকালে তুমিও শ্বশুরবাড়িতে গিয়ে ভালোভাবে থাকতে পারবে। এইভাবেই আমি সবার সাথে মিলেমিশে থাকতাম। এখন আমার মামা আবার আমাদের বাড়িতে এসে বললেন, এখন তো আর কোনো সমস্যা নেই। সুরেশের বিয়ে হয়েছে, অনেক দিন হয়ে গেছে। এখন আমাদের রুমনার জন্য পাত্র দেখা উচিত, কারণ এখন রুমনার বিয়ের বয়স হয়ে গেছে। তখন আমার বাবা বললেন, এখন আমার রুমনার বিয়ে দিতে কোনো অসুবিধা নেই, কারণ আমার ছেলে ঘর সামলে নিয়েছে, আর আমার সেবা করার জন্য আমার মেয়ের মতো একটা বউ এনেছে। এখন রুমনার জন্য একটা ভালো ছেলে খুঁজতে হবে। তখন বাবা মামাকে বলেন, তোমার কাছে যদি কোনো ভালো পাত্র থাকে তবে তুমি বল। তাছাড়া আমার ছেলের জন্য তো তুমি পাত্র খুঁজে বের করেছিলে, আর পাত্রটা এত ভালো যে আমি আজও তার গুণগান করি। এই জন্য তুমি একটা ভালো পাত্র খুঁজে দাও। তখন মামা বললেন, খোঁজার কি দরকার আছে? আমার বন্ধুর ছেলেই তো আছে। তারা দুই ভাই, বাড়িতে মা বাবা আর দুই ভাই মিলিয়ে মোট 4 জন থাকে। ছোট ছেলে একটা বড় কোম্পানিতে ভালো মাইনের চাকরি করে, আর তার বড় ভাইও একটা ভালো চাকরি করে। আসলে তার বড় ভাইয়ের বিয়ে আগে থেকেই ঠিক হয়ে আছে। এজন্য ছোট ছেলের জন্য পাত্র খোঁজা হচ্ছে। ছোট ছেলের জন্য ভালো মেয়ে খুঁজে পাওয়া গেলে দুই ভাইয়ের একসাথে বিয়ে দিয়ে দেবে। সেজন্য তারা আমাকে পাত্রের জন্য বলেছে। তাই আমি রুমনার কথা তাদেরকে বলেছি। সেই জন্য আমার মনে হলো তোমার থেকে অনুমতি নেওয়া উচিত। বাবা বললেন, এতে মতো নেওয়ার কি দরকার আছে? তোমার যখন ইচ্ছা ছেলের বাড়ির লোকদের ডাকতে পারো, আমরা তৈরি আছি। মামা বললেন, ঠিক আছে, তবে কালকে ডেকে নেব। পরের দিন আমার স্বামী তার কিছু বন্ধুদের নিয়ে আমাদের বাড়িতে আমার জন্য পাত্র দেখতে আসে। আমার স্বামীর নাম ছিল রমেশ। রমেশকে দেখতে অনেক সুন্দর ছিল, আর ভালো পোশাক পরার জন্য তাকে আরও বেশি সুন্দর দেখাচ্ছিল। রমেশকে দেখে তো আমার হুঁশ উড়ে গেল। আমি বুঝতেই পারছিলাম না যে এত সুন্দর ছেলে আমাকে পছন্দ করবে কিনা। কিন্তু যখন নিজেদের মধ্যে কথা বলার জন্য আমাদের দুইজনকে একা জায়গা ছেড়ে দেওয়া হয়, তখন রমেশের কথা আমার মন ছুঁয়ে যায়। রমেশ এত মিষ্টি করে, এত ভালোভাবে কথা বলছিল যে মনে মনে আমি তাকে নিজের স্বামী হিসেবে স্বীকার করে নিয়েছিলাম। পাশাপাশি ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যেন কোনো রকমে আমাদের বিয়েটা হয়ে যায়, কারণ প্রতিটা মেয়েরই একটা স্বপ্ন থাকে যে তার স্বামী দেখতে সুন্দর হবে, ভদ্র হবে। আর এই সমস্ত গুণই রমেশের মধ্যে ছিল। আমি কি করে তাকে ছেড়ে দিই? তখন ভাবলাম, যদি আমার ভাগ্যে রমেশ থাকে তো নিশ্চয়ই তার সাথে আমার বিয়ে হবে। যাই হোক, তারা আমাকে দেখে বাড়ি চলে যায়। কিছুদিন পরে ফোন করে জানায় যে আমাকে তাদের অনেক পছন্দ হয়েছে। এইভাবেই আমাদের বিয়ে ঠিক হয়ে যায়। আমি আর রমেশ ফোনে কথা বলতে শুরু করি। এইভাবেই দিনগুলো কাটতে থাকে। রমেশের সাথে কথা বলতে আমার একটুও ভয় হতো না। আমি পুরোপুরি রমেশকে ভালোবেসে ফেলেছিলাম। এইভাবেই আমাদের বিয়ের দিন আসতে থাকে। আমাদের বাড়িতে আত্মীয়রা আসতে শুরু করে। আমার বড় ভাই বিয়ের দায়িত্ব অনেক ভালোভাবে সামলে নিচ্ছিল। সে কোনো জিনিসের অভাব রাখেনি, এত সুন্দর পরিবেশ তৈরি করেছিল, দেখে মনে হচ্ছিল মেয়ে নয় যেন ছেলের বিয়ে হচ্ছে। আমার বাবা আর ভাই আমার বিয়ে নিয়ে অনেক খুশি ছিল। বাবা বলল, আমি কখনো চাই না যে রুমনার এটা মনে হোক যে তার মা থাকলে আরও ভালো করে বিয়ে হতো। কিন্তু মায়ের অভাব তো সে চাইলেও পূরণ করতে পারবে না। তবে বাবা আমার জন্য এত কিছু করছিল যে আমি তার ঋণ কোনোদিন শোধ করতে পারব না। কিন্তু এত আত্মীয় স্বজনের ভিডিও, মায়ের কথা আমার অনেক বেশি করে মনে পড়ছিল। আমি কাউকে বুঝতে দিইনি, কারণ আমি চাইনি যে সবার মন খারাপ হোক বা তারা অকারণেই চিন্তিত হয়ে পড়ুক।
এজন্য সবার সামনে সবসময় হাসি খুশি থাকতাম, যাতে কেউ বুঝতে না পারে যে মায়ের কথা আমার খুব মনে পড়ছে। এইভাবে বিয়ের দিন চলে এলো, আমার রমেশের সাথে অনেক ভালোভাবে বিয়ে হয়ে গেল। আমি নিজের বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে শ্বশুরবাড়ি চলে গেলাম, অনেক আশা নিয়ে শ্বশুরবাড়িতে যাই। আমাকে খুব ভালোভাবে গৃহপ্রবেশ করানো হয়। অনেক নিয়ম পালন করার পর আমাকে কিছু মেয়েদের মাঝখানে বসানো হলো। তারা রমেশের গুণগান করছিল, তাদের কথা শুনে আমার খুব ভালো লাগছিল। কারণ এতদিন ধরে আমি নিজেও রমেশের মধ্যে এই গুণগুলো দেখেছি। আমি তখন শুধু অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কখন রমেশের সাথে সময় কাটাব। অনেক অল্প সময়ের মধ্যেই আমাকে রমেশের ঘরে বসানো হলো। কিছুক্ষণের মধ্যেই রমেশ ঘরে এলো। তার আসার পরে আমরা নিজেদের মধ্যে কিছুক্ষণ কথা বলি। তারপর আমাদের নতুন জীবন শুরু হয়। পরের দিন আমি ঘুম থেকে উঠে সবার জন্য খাবার তৈরি করি। শ্বশুরবাড়ির সবার সাথে কাজ করতে থাকি। আমি রমেশের বর দিদির সাথেও অনেক ভালোভাবে মিশে গিয়েছিলাম। আসলে রমেশের বিয়ের দিন তার বড় ভাইয়েরও বিয়ে হয়েছিল। আমাদের দুইজনকে একসাথে গৃহপ্রবেশ করানো হয়েছিল। আমাদের দুইজনেরই আজ এই বাড়িতে প্রথম দিন ছিল। আমরা দুজনে মিলে একসাথে মিষ্টি বানালাম আর সবার মন জয় করে নিলাম। আমি এখন আমার স্বামীর বড় ভাইয়ের বুদিকে নিজের বড় দিদির মতো মানতে শুরু করেছিলাম। আমি তার সেবাও করতাম। আমার বুদিও আমাকে ছোট বোনের মতো আদর করত। আমরা দুজন বোনের মতোই ছিলাম, আর আমাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। আমাদের এত ভালো সম্পর্ক দেখে বাড়ির লোকজনও অনেক খুশি ছিল। এদিকে দিনেশও কাজে যেতে শুরু করেছিল। এইভাবেই আমাদের দিনগুলো আনন্দে কাটছিল। কিন্তু কে জানত, এত খুশির মাঝখানে দুঃখের এত বড় পাহাড় ভেঙে পড়বে একদিন। একটি অ্যাক্সিডেন্টে আমার স্বামীর বড় ভাই এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে বাড়ির লোকেদের কিভাবে সামলাব। সবাই যেন ভেঙে পড়েছিল। আর ভাঙবে নাই বা কেন? বিয়ের মাত্র 1 মাস হয়েছে, এর মধ্যেই আমার বুদি এত ছোট বয়সে বিধবা হয়ে গেল। আমার বুদির প্রতি খুব মায়া হচ্ছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না কিভাবে তাকে সামলাব। আমি কোনোমতে রমেশকে সামলাই আর তাকে বলি, এখন থেকে তোমাকে বুদির অনেক খেয়াল রাখতে হবে। আমাদের সেই জন্য কোনোভাবেই তার সামনে ভেঙে পড়লে চলবে না। সবসময় তাকে ভালো রাখতে হবে। রমেশ আমার কথা বুঝতে পারে। আমরা দুজনে মিলে বুদির খেয়াল রাখতে শুরু করি। আস্তে আস্তে সময় পার হতে থাকে। আমার স্বামীর বড় ভাইয়ের পৃথিবী ছেড়ে চলে যাওয়ার 1 বছর পেরিয়ে গিয়েছিল। বাড়ির সবাই বলছিল যে বিয়ের মাত্র 1 মাসের মধ্যে বুদির জীবন শেষ হয়ে গেছে। তার জীবন তো শুরু হওয়ার আগেই থেমে গেল। তাই সবাই মিলে ঠিক করল বুদির আবার বিয়ে দেওয়া হবে, যাতে তার ভবিষ্যৎ জীবন সুখের হয়। বেচারির না কোনো সন্তান ছিল আর না স্বামী। সে একা কিভাবে এত বড় জীবন পার করবে? কিন্তু বুদি বলল, আমি যখন থেকে এই বাড়িতে এসেছি তখন থেকেই আমি আমার স্বামীকে কথা দিয়েছিলাম, যতদিন বাঁচব এই বাড়ির বউ হয়েই থাকব। আমি আমার এই কথা সারা জীবন পালন করব। তাতে আমার সন্তান থাকুক বা না থাকুক। যখন রমেশ আর তোমার সন্তান হবে তখন আমি তাকে নিজের সন্তানের মতো আদর করব, ভালোবাসব। সেই হবে আমার জীবনের অবলম্বন। আমার বুদির এরকম কথা শুনে আমি খুব খুশি হই। তখন আমি আর রমেশ একটা প্ল্যান করি যে আমাদের প্রথম সন্তান বুদিকেই দেব। সে যেন তাকে নিজের সন্তানের মতো মানুষ করতে পারে আর তার সাথে সারা জীবন কাটিয়ে দিতে পারে। এই ভেবেই আমরা শান্তিতে থাকতে শুরু করি। কিন্তু এই কিছুদিন ধরে আমার সামনে অদ্ভুত অদ্ভুত দৃশ্য আসতে শুরু করে। আসলে আমার স্বামী সন্ধে হলেই আমার কাছে না এসে বুদির ঘরে যেত। আমার স্বামী তার ঘরে যেতেই আমি শুনতে পেতাম বুদির ঘর থেকে অনেক আওয়াজ আসছে। এমন মনে হতো যেন বুদি কাঁদছে। আমি এটা কিছুতেই বুঝতে পারতাম না যে রমেশ আমার বড় দিদির ঘরে গিয়ে তার সাথে কি করে। আমাকে এড়িয়ে আমার স্বামী আমার বড় দিদির ঘরে যেতই বা কেন? আমি কিছুটা তো আন্দাজ করতেই পেরেছিলাম যে কি হতে পারে। অফিস থেকে ফিরেই সে বড় দিদির ঘরে চলে যেত আর সারারাত তার ঘরেই থাকত। আমি যখনই এই ব্যাপারে রমেশের সাথে কোনো কথা বলার চেষ্টা করতাম তখনই রমেশ এড়িয়ে যেত। এখন আমার মধ্যে অন্যরকম চিন্তা আসতে থাকে যে আসলে হচ্ছেটা কি। রমেশ তার বৌদির ঘরে এমন কি করে? আর রমেশের যাওয়ার পর আমার বড় দিদি এত আওয়াজ কেন করে? আমি চেয়েও কিছু বুঝতে পারতাম না। আমি এই ব্যাপারে আমার বড় দিদিকে জিজ্ঞাসা করি, কিন্তু সেও কিছু বলে না। আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করে এদের রহস্য জানতে পারব। আমার এখন সন্দেহ হতে শুরু করে যে নিশ্চয়ই তাদের মধ্যে কিছু একটা চলছে। তা না হলে রমেশ আমাকে কেন এড়িয়ে আমার স্বামীর বড় ভাইদের বউয়ের ঘরে যাবে? যদি এমন কিছুই হয়ে থাকে তবে রমেশের উচিত আমার সাথে এসে কথা বলা। কিন্তু রমেশ আমাকে কোনো কিছু বলতে চাইছিল না।
তার জন্য আমি একদিন ভাবলাম যে আমি ঘরের মধ্যে লুকিয়ে যাই, যাতে জানতে পারি আসল রহস্যটা কি। তাহলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে প্রমাণ হয়ে যাবে। যদি সত্যি এরকম কোনো কথা থেকে থাকে, তবে আমি তাদের নিয়ে সবার সামনে যাব। আমি রোজ রোজ আর এসব সহযোগ করতে পারছিলাম না। এইসব ভেবে একদিন আমি তার ঘরে লুকিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর তারা যখন ঘরে এলো, তারপর আমি যা দেখলাম সেটা দেখে আমার মনটা কেঁপে উঠল। আমি দেখলাম যে আমার স্বামীর বড় ভাইয়ের বউ আমার স্বামীর বড় ভাইয়ের ছবি হাতে নিয়ে কাঁদছিল। তখন রমেশ তাকে আস্তে আস্তে সামলানোর চেষ্টা করছিল। আমি কিছু বুঝতে না পেরে হঠাৎ ঘরের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসি। আমাদের হঠাৎ সেখানে দেখে তারা অবাক হয়ে ওঠে। তখন রমেশ বলে, তুমি এখানে লুকিয়ে কি করছো? তখন আমি বলি, আমি জানতে চাইতাম যে আসলে তোমাদের মধ্যে কি চলছে। তখন রমেশ আমার কথায় রেগে গিয়ে বলল, তুমি সত্যি জানতে চাও তো তাহলে শোনো। আসলে আমার বড় ভাইয়ের অ্যাক্সিডেন্ট তোমার ভাই করিয়েছে। কারণ সে আমার বৌদিকে অনেক আগে থেকে ভালোবাসতে পছন্দ করত। আর তার সাথে বৌদির বিয়ে না হওয়ায় তার রাগ অনেক সীমায় পৌঁছে যায়। আর যখন আমার বড় ভাইয়ের সাথে বৌদির বিয়ে হলো, তখন তোমার ভাই আমার বড় ভাইয়ের অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়া। আর প্রতিদিন আমার বৌদিকে বিরক্ত করতে শুরু করে। যখন রমেশ আমার ভাইয়ের করা সব অন্যায়ের কথা বলে, সেগুলো শুনে তো আমি বিশ্বাসই করতে পারছিলাম না। আমি অনেক ভেঙে গিয়েছিলাম। রমেশ আমাকে সামলে বলে, আমরা তোমাকে এই জন্য বলিনি যাতে তুমি কোনো রকম কষ্ট না পাও। আমরা এটা আগে থেকেই জানতাম। আমি রোজ রাতে ওই জন্য বৌদিকে বোঝাতে আসতাম, যে কোনোভাবে যেন রুমুনা এইসব কথা না জানতে পারে। আর এই ব্যাপারটাকে আমরা যে কোনোভাবে মিটিয়ে নিতে চাইতাম। আমরা চাইতাম যে তোমার ভাই নিজে থেকে বুঝতে পারে, কারণ দুই পরিবারের সম্পর্ক আমি কোনোভাবেই নষ্ট হতে দিতে চাইতাম না। রাগ আমারও হতো, সে আমার বড় ভাইকে শেষ করে ফেলেছিল। কিন্তু আমি তোমার মুখের দিকে তাকিয়ে কোনো কথা বলিনি। যখন এইসব কথা আমার সামনে এলো, তখন আমার মনটা কেঁপে উঠল। আমি চেয়েও আমার চোখের পানি আটকাতে পারিনি। আমি তো ভেবেছিলাম যে আমার ভাই ঠিক হয়ে গেছে, কিন্তু সে তো এত বড় কাজ ঘটিয়ে ফেলেছিল। আমি রমেশকে বললাম, তুমি তাকে শাস্তি দেবে কিনা এটা তোমার ব্যাপার, কিন্তু আমি তো তাকে সাজা দিয়ে ছাড়ব। যখন এইসব কথা আমি বাড়িতে জানাই, তখন তারা পুলিশকে ফোন করে। আর পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। আমি সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছিলাম যে তিনি আমাকে এমন একজন স্বামী দিয়েছেন, যে সব সময় আমাকে বোঝায়, আমাকে সামলে রাখে। আমি তো শুধু শুধু তার উপর সন্দেহ করছিলাম। কিন্তু সে তো আমার জন্য নিজের বড় ভাইয়ের অপরাধীকেও ছেড়ে দিয়েছিল। আমি রমেশের হাত ধরে তার কাছে ক্ষমা চাই, আর আমার স্বামীর বড় ভাইয়ের বউয়ের কাছেও ক্ষমা চাই। তখন আমার বড় দিদি বলে, যা হবার তা হয়ে গেছে। আমরা তোমাকে কথাগুলো জানাতে চাইনি, সেই জন্য রমেশ আমার ঘরে এসে আমাকে সান্ত্বনা দিত। আমরা চাইছিলাম না যে তোমার কোনো সমস্যা হোক, কারণ যখন তুমি জানবে যে এসবের পিছনে তোমার ভাইয়ের হাত আছে, তখন তুমি অনেক দুঃখ পাবে। এটা আমরা অনেক ভালো করেই জানতাম। আমি আমার স্বামীর বড় ভাইয়ের বুকে ধরে কাঁদতে থাকি। তখন রমেশ বলে, তুমি ঘাবড়ে যেও না। আমি রমেশের দিকে তাকিয়ে ভাবতে থাকি, এত ভালো স্বামী, যে আমাকে সবসময় সমস্যা থেকে বাঁচায়। আর আমি কি করে তাকে সন্দেহ করলাম, এখন আমার নিজের উপরও লজ্জা পাই। আর আমি রমেশ আর আমার স্বামীর বড় ভাইয়ের বউয়ের চোখের দিকেও তাকাতে পারছিলাম না লজ্জায়। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে।